হ্যালো স্টুডেন্টস, আলোদের স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের ক্লাস মাধ্যমিকের জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের পার্ট 4 ক্লাস। এখানে আমরা আগের ক্লাসে ল্যামার্কের মতবাদ সম্পর্কে ঠিক আছে বিস্তারিত আলোচনা করেছি। ল্যামার্কের মতবাদ সম্পর্কে দিয়েছি, লিখেছি, লিপিবদ্ধ করেছি এবং ল্যামার্কের মতবাদে যে ত্রুটি ছিল সেটা একটু আলোচনা হয়েছে। আজকে আমরা ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ সম্পর্কে জানবো। ডারউইন ও ল্যামার্কের মতো মতবাদ মানে ওই ব্যক্তির যে মতবাদ ক্রমবিকাশের একটা মতবাদ দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাবো যে তিনার মতবাদ ল্যামার্ক থেকে একটু ভিন্ন হলেও প্রায় একই, একটু ভিন্ন আছে ডারউইনবাদে। ডারউইনের মতবাদ যে অভিব্যক্তি মানে কি দৈহিক পরিবর্তন এবং জীবের উন্নতি বা জীবের বিকাশ, ঠিক আছে। যেমন ডারউইন কি মতবাদ দিয়েছে, 1 নম্বর ওই মানে সহজাত প্রক্রিয়ায় বংশ বিস্তার। সহজাত প্রক্রিয়া কেন বলছে, কারণ বলছে ডারউইনের মতবাদ অনুসারে বংশবৃদ্ধি দ্রুত হারে হয়। বংশবৃদ্ধি কি হয়? সহজাত প্রক্রিয়ায় দ্রুত হারে বংশবৃদ্ধি হয়। যেমন বলছে যে ঝিনুক নাকি তোমরা ঝিনুক দেখেছো সমুদ্রে থাকে, ঝিনুক নাকি একটি বছরে প্রায় 6 মিলিয়ন ডিম্বাণু উৎপাদন করে। বুঝতে পারছো? 6 মিলিয়ন মানে 60 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লাখ, 6 মিলিয়ন ডিম মানে উৎপাদন করে ডিম্বাণু। এরপরে স্যামন নামে একটা মাছ পাওয়া যায়, যেটা একটা প্রজনন ঋতুতে 3 কোটি ডিম, ঠিক আছে, 3 কোটি ডিম উৎপাদন করে, ঠিক আছে, একটা প্রজনন ঋতুতে। বুঝতে পারছো? 1 বছর লাগে না, একটা প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পায়। তাহলে এত দ্রুত হারে বংশ বিস্তার হচ্ছে এই পরিবেশে। এটা 1 নম্বর তার মতবাদ। 2 নম্বর মতবাদ যে বংশ বিস্তার তো দ্রুত হারে হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কি হচ্ছে না, পৃথিবী তো আর বড় হয়ে যাচ্ছে না, জায়গা বাসস্থান তো একই থাকছে, আর খাদ্য তো লিমিটেড, খাদ্য সীমিত থাকছে। তাহলে দেখো জীব সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাসস্থান আর খাদ্য এই দুটো সীমিত থাকছে, যার ফলে কি হচ্ছে, একটা সমস্যা সৃষ্টি হচ্ছে বেঁচে থাকার জন্য। এটা 2 নম্বর মতবাদ দিয়েছেন। তৃতীয় মতবাদ কি দিয়েছেন, যে এই যে বাসস্থান আর খাদ্য সীমিত হয়ে যাচ্ছে, তার জন্য তাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। সেই জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম মানে কি, যে সীমিত বাসস্থান আর খাদ্যের জন্য প্রজাতিদের মধ্যে কি হয়, একই প্রজাতির মধ্যে কখনো লড়াই হয়ে থাকে, কখনো এক প্রজাতির সঙ্গে আর এক প্রজাতির মধ্যে লড়াই হয়, কখনো আবার দেখা যায় যে পরিবেশের সঙ্গে লড়াই। যেমন পরিবেশ কি, যেমন ভূমিকম্প, ঠিক আছে, খরা, বন্যা, এর সঙ্গে লড়াই, এর সঙ্গে মানে এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে বেঁচে থাকতে হয়, ঠিক আছে। এটা তার তৃতীয় মতবাদ। চতুর্থ মতবাদে দেখতে পাচ্ছি আমরা যে প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতিতেই নির্বাচন করে দিবে যে কোন জীব বেঁচে থাকবে আর কোন জীব বেঁচে থাকবে না। যেমন যে ঘাস খেতে পারবে, ঘাস তো অ্যাভেলেবল থাকে, ঘাস খাওয়া জীবগুলো বেঁচে থাকবে। যারা অন্য প্রাণীর উপর নির্ভর করে থাকে, যদি ওই প্রাণীটা না পাওয়া যায়, তাহলে সেই তার যে নির্ভর করে আছে সেই প্রাণীটা তো বিলুপ্ত পথে যাবে। তাই আজকে দেখো বাঘের সংখ্যা ক্রম কি হচ্ছে, ক্রমে হ্রাস পাচ্ছে। এটাকে বলছে যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন, মানে প্রকৃতিতে নির্বাচন করে দিবে কোন জীব বেঁচে থাকবে, কোন জীব বেঁচে থাকবে না। ডারউইন একটা মতবাদ এখানে দিয়েছিলেন যে আগে নাকি জিরাফ, যেটা আমরা দেখছি এখন জিরাফ আমরা অনেক গলা, উঁচু লম্বা গলা, সেই জিরাফ নাকি আগে বিভিন্ন ধরনের জিরাফ ছিল। লম্বা গলাওয়ালা জিরাফ ছিল, ছোট গলাওয়ালা জিরাফ ছিল, মাঝারি ছিল, ঠিক আছে। নিয়ে ওই জিরাফ গুলো, যারা লম্বা গলাওয়ালা জিরাফ ছিল, তারা ভালো খাবার খেতে পারতো, পাতা উপরে ভালো ভালো ফ্রেশ গাছের পাতা খেতে পারতো, ঠিক আছে, অনেক দূর থেকে জল পান করতে পারতো, এই সিস্টেম ছিল। তাই বলছে যে যারা ছোট গলাওয়ালা জিরাফ, তারা মানে উপর থেকে দেখতে পেত না যে সিংহ বা তার হিংসাত্মক প্রাণী, জিরাফকে যারা শিকার করে নেয় বা ঠিক আছে অন্যান্য প্রাণী যারা শিকার করে ওদেরকে, তাদেরকে দূর থেকে দেখতে পেত না যারা ছোট মানে জিরাফ ছিল। ফলে তারা কি হয়ে যেত, অন্য প্রাণীর কাছে শিকার হয়ে যেত, নিয়ে মারা যেত ছোট প্রাণী ছোট গলাওয়ালা জিরাফ। আর বড় গলাওয়ালা জিরাফরা দেখতে পেত সবকিছু, খাবার ভালো খেতে পারতো, এই জন্য বড় গলাওয়ালা জিরাফ গুলো বেঁচে আছে। তাহলে এখানে দেখা গেল যে প্রকৃতিতে কি করলো, জিরাফকে নির্বাচন করলো যে বড় গলাওয়ালা জিরাফই বেঁচে থাকবে, ছোট মাঝারি সব মারা যাবে, ঠিক আছে।
এবং তারপর দেখা যাবে যে আরেকটা পয়েন্ট, চতুর্থ পয়েন্ট, যে প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ কথার অর্থ পরিবর্তন হয়ে যাওয়া, বা একদম একটা জীব ছিল একরকম দেখতে, তার পরবর্তী জীব আলাদা রকম হয়ে যাচ্ছে, ক্রম বিকাশের জন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে কি রকম হয়, যেমন পরিবেশের সঙ্গে লড়াই করতে করতে একটা জীবের গঠন আলাদা হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্রম বিকাশের ফলে কি হবে, আলাদা হবে, অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হবে এবং গঠন আলাদা হবে, এই জন্য জীবটাকে আলাদা রকম দেখতে মনে হবে, এটাকেই বলে প্রকরণ। ঠিক আছে, এটা ডারউইনের মতবাদ। এরপরে পঞ্চম পয়েন্ট দিতে পারো তোমরা, 5 নম্বরে যেহেতু ডারউইনের মতবাদ পড়ে, 5টা পয়েন্ট দিলে এটা একটা দিতে পারবে যে তোমার নতুন প্রজাতির উৎপত্তি। একটা প্রজাতি ক্রম বিকাশ হতে 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 কি হবে, সম্পূর্ণরূপে আলাদা জীবে পরিণত হয়ে যাবে এক সময়, এটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এবার এই পয়েন্টস গুলো সব লিপিবদ্ধ করতে হবে খাতায় সুন্দর করে লিখে। তাহলে লিখো 1 নম্বর পয়েন্ট। দেখো এইসব প্রশ্নগুলো মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ, এরকম বড় বড় কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা অনেকে বলছো স্যার এত বড় কোয়েশ্চেন মুখস্থ করতে পারছি না, কিন্তু এইসব জিনিস বুঝে পড়তে হবে। ঠিক আছে, বুঝে পড়ো, এগুলো বাস্তব জীবনে এগুলো প্রয়োগ আছে। ঠিক আছে, তোমরা অনেকে বলছো যে স্যার পড়াশোনা করে কি হবে স্যার, চাকরি তো হবে না, এখন তো চাকরি কেউ পাচ্ছে না। ঠিক আছে, চাকরি করে পড়াশোনা, পড়াশোনাটা কিন্তু চাকরির জন্য নয়, পড়াশোনাটা জ্ঞান লাভের জন্য। ঠিক আছে, জীবনে বেঁচে থাকার জন্য। আর জ্ঞান লাভ করবা তবে তুমি বুঝতে পারবা যে পরিবেশে বা এই যে তোমরা যেখানে বসবাস করছো, বসবাস, ঠিক আছে, প্রত্যেকটা পদক্ষেপে যেখানেই যাবা তুমি জ্ঞানের প্রয়োজন আছে। একজন যে জ্ঞানহীন ব্যক্তি, সে একটা আজকে প্রজেক্ট বা প্রকল্প যদি চালু হয়, সে কি প্রকল্প, কেন প্রকল্প, কিছু বুঝতে পারবে না সে। ঠিক আছে, সে উপর শুনবে, ডিটেলস কিছু বুঝতে পারবে না। যদি ওকে বোঝানো হয়, অনেকগুলো ট্রাম কথা আসবে, যেগুলো অর্থ বুঝতে পারবে না। ঠিক আছে, সেগুলো নাম শুনেছি, হ্যাঁ হ্যাঁ কয়েকদিন চলে যাবে। আজকে সে রাজনীতির যে চাল, সেই চালও বুঝতে পারবে না। ঠিক আছে, যেমন এখন যদি বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, ঠিক আছে, অনেকগুলো টাকা অর্থ প্রদান করছে মেয়েদেরকে এবং অনেক যুবকদেরকেও দিচ্ছে টাকা। ঠিক আছে, অনেকে মনে করছে খুব ভালো দিচ্ছে টাকা আমাদেরকে, এনাকেই আমরা চিরকাল বহাল রাখবো। ঠিক আছে, কিন্তু তিনি একটা দিকটাকে পুরো মানে কি করছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর ওপরে কি করছেন, তিনি শুধু সাজিয়ে রাখছেন, বাড়ির ভিতরে সব কিছু পচে আছে, উপরটাকে তোমাকে সাজিয়ে রাখছে, বাড়িটার উপরটা। ঠিক আছে, তাহলে তুমি বলবা যে স্যার, এবার যারা অশিক্ষিত, যারা পড়াশোনা জ্ঞান নাই, তারা বলবে যে খুব ভালো কাজ করছে আমাদের, ঠিক আছে, বর্তমান মুখ্যমন্ত্রী, কিন্তু আসলে কি করছেন, খারাপ করছে। কেউ বুঝতে পারবে না, যারা পড়াশোনা জ্ঞান লাভ নেই, জিনিসগুলো ঠিক কিছুতেই বুঝতে পারবে না যে কোন দিক খারাপ হচ্ছে, কিভাবে খারাপ হচ্ছে। শিক্ষা লাভের অত্যাধিক প্রয়োজন আছে। তুমি যেখানে যাবা, বাজার হাটে থেকে শুরু করে বিজনেস করতে যাবা, বিজনেস থেকে শুরু করে তুমি বর্তমান যুগে বেঁচে থাকার জন্য তোমার মানে যা কিছু ভাবনা চিন্তা, তোমার দেখো শিক্ষার জ্ঞান লাভের পরে ভাবনা চিন্তা বৃদ্ধি পায়। এই জীবনে কিভাবে বেঁচে থাকবো, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তোমার ক্যারেক্টার কেমন হবে। ঠিক আছে, তোমার উপরে সারা জীবন মৃত্যুর আগে অব্দি এই শিক্ষার অপরিসীম একটা ভূমিকা আছে। তবে 1 নম্বর পয়েন্ট, ডারউইনে হচ্ছে অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি। কিন্তু তার আগে আমরা একটা ভূমিকা দিব, এই ভূমিকাটা দেখো, এই ভূমিকাটা লিখতে হবে যে ডারউইন 1859 সালে তার রচিত গ্রন্থ অন দা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, এই গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে মতবাদ দিয়েছেন। তার মতবাদ গুলো কি, 1 নম্বর অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি। তিনি কি বলেছেন দেখো, তিনার মতগুলো লিখবো আমরা। তার রচিত গ্রন্থ অন দা অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে, সমস্ত লেখা ঠিক আছে, লেখো, গ্রন্থে না লিখলে হবে, অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি করে। লিখো তার তিনার মতে, ঠিক আছে, তিনার যেহেতু ডারউইন কথাটা আগে উল্লেখ করেছি, তাই আমি এখানে তিনার লিখছি। তিনার মতে জীবের বংশবৃদ্ধি, জীবের কি হয়, জীবের বংশবৃদ্ধি জ্যামিতিক হারে, জ্যামিতিক হারে অর্থাৎ গণিতের হারে, মানে ক্রম হারে কি হয়, দ্রুত বিকাশ পায়। মানে এরকম ধরো নিচ থেকে এভাবে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বংশবৃদ্ধি জ্যামিতিক হারে দ্রুত বিকাশ, ঠিক আছে, দ্রুত কি হয়,
বিকাশ ঘটে। যেমন উদাহরণ কি? যেমন তিনি লক্ষ্য করেছেন, যে স্যামন নামে একটা স্যামন মাছ একটি প্রজন্মে একটি প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি, ক কোটি? 3 কোটি ডিম পাড়ে। ঠিক আছে, 3 কোটি কি করে ডিম পাড়ে। এছাড়াও তিনি ঝিনুক দেখেছেন, যে ঝিনুকে লিখতে পারো, ওটা আমি লিখছি না, বড় করছি না, একটা উদাহরণ দিলেই হবে। একটা ঝিনুক প্রায় একটা বছরে প্রায় 6 মিলিয়ন ডিম্বাণু উৎপাদন করে, মানে 60 লাখ। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, দ্বিতীয় হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। সীমিত খাদ্য ও বাসস্থান। দেখো, প্রথম পয়েন্টে দেখলাম যে অত্যাধিক হারে জীবের বংশ বিস্তার হয়, কিন্তু বাসস্থান আর খাদ্য তো সীমিত থাকে, তার জন্য জীবের সংকট হয়। জাস্ট ওইটাই একটু লিখতে হবে। ঠিক আছে, তিনার মতে জনসংখ্যা দ্রুত হারে, এখানে জীবের সংখ্যা বলতে পারো, জন মানে তো মানুষ হয়ে যাচ্ছে, জীবের সংখ্যা। তিনার মতে জীবের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেলেও খাদ্য ও বাসস্থান সীমিত থাকে। খাদ্য ও বাসস্থান সীমিত থাকে। যার ফলে জীবের খাদ্য ও বাসস্থান নিয়ে সংকট হয়। বাসস্থানের জন্য সংকট দেখা যায় বা দেয়। এটা ঘটেছে তাই বলছে। তৃতীয় পয়েন্ট, অস্তিত্বের জন্য সংগ্রাম। তৃতীয় পয়েন্ট হচ্ছে কি, অস্তিত্বের জন্য সংগ্রাম। দেখো, অস্তিত্বের জন্য সংগ্রাম মানে কি? অস্তিত্বের জন্য সংগ্রাম অর্থাৎ কি, যে একটি সীমিত বাসস্থানের মধ্যে অত্যাধিক হারে যদি জীব বৃদ্ধি পায়, তাহলে তাদের খাদ্য এবং বাসস্থান নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে, এবং তাতে যে সংগ্রাম করে লড়াই করে জিতবে বা বিজয়ী হবে, সেই বেঁচে থাকবে। তাই এইটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে কি, একটি সীমিত বাসস্থানের মধ্যে বাসস্থান ও খাদ্যের মধ্যে অত্যাধিক
তো বুঝে পড়তে হবে এই জিনিস, বুঝতে পারছো না? বুঝলে মুখস্থ থাকবে, আর অবুঝের মধ্যে পড়লে আজ পড়বা কাল পড়বা। বাসস্থান ও খাদ্যের মধ্যে অত্যাধিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি হলে জীবের সংখ্যা বৃদ্ধি হলে জীবদের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই সৃষ্টি হয়। লড়াই বা সংগ্রাম সৃষ্টি হয়। এই সংগ্রাম 3 প্রকারের হয়ে থাকে, তো লিখে নাও সাইডে ছোট্ট করি। এই সংগ্রাম 3 প্রকারের হয়ে থাকে। পরীক্ষায় পড়ে যে অস্তিত্বের জন্য সংগ্রাম কয় প্রকারের হয় ও কি কি। তো অস্তিত্বের জন্য সংগ্রাম 3 প্রকারের হয়, যথা দেখো 1 নম্বর হবে আন্তঃপ্রজাতিক, মানে মানে ভিতরে, মানে নিজেদের মধ্যে একই প্রজাতির জীবদের মধ্যে সংগ্রামকে আন্তঃপ্রজাতি বলে। তারপর 2 নম্বর অন্তঃপ্রজাতি মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। আর একটা আছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, মানে পরিবেশের উপাদান পরিবর্তন, ভূমিকম্প, খরা, এদের সঙ্গে সংগ্রাম, বেঁচে থাকা সংগ্রাম। 1 নম্বর তাহলে কি? 1 নম্বর হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। ছোট্ট করে লিখে নেবা যে একই প্রজাতির মধ্যে সংগ্রাম, একই প্রজাতি জীবের মধ্যে সংগ্রাম, একই প্রজাতির জীবের মধ্যে কি সংগ্রাম। 2 নম্বর হচ্ছে এবারে অন্ত, ঠিক আছে, সরি এটা হচ্ছিল অন্ত, ঠিক আছে। অন্ত মানে হচ্ছে একই প্রজাতি, অন্ত মানে হচ্ছে ভেতরে, অন্ত মানে একই প্রজাতির। আর আরেকটা হচ্ছে আন্তঃপ্রজাতি মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে। আন্তঃপ্রজাতির সংগ্রামটা এখানে লিখে নিও, এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। আর 3 নম্বর হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, পরিবেশগত সংগ্রাম। পরিবেশগত মানে প্রতিটি জীবকে প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশগত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে হয়। পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। পরিবেশের বিভিন্ন প্রতিকূলতা, যেমন বিভিন্ন প্রতিকূলতা মানে বাধা, প্রতিকূলতার সঙ্গে, ঠিক আছে, প্রতিকূলতার সঙ্গে আসছে না, প্রতিকূলতার সঙ্গে, যেমন ভূমিকম্প, খরা, বন্যা, ইত্যাদির সঙ্গে লড়াই করে, মানে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সংগ্রাম করে বেঁচে থাকতে হয়।
দেখো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। এখানে দেখবো আমরা যে একটা জীব একটা পরিবেশে যখন মানে মানিয়ে চলতে থাকবে তখন তার দৈহিক পরিবর্তন দেখা দিবে, এবং দেখা যাবে যে একটি পরিবেশেই একই জীব কখনোই একই হয় না, একটু না কিছু একটু পার্থক্য থাকবে, দুটো জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে, একেই বলা হয় প্রকরণ বা ভ্যারিয়েশন। তাহলে লিখো যে একটি পরিবেশে মানিয়ে চলতে গিয়ে জীবের দৈহিক পরিবর্তন ঘটে, ফলে একই প্রজাতির, দেখো আমি খুব সুন্দর করে নিজের ভাষায় বোঝা সহজলভ্য মানে সহজ ভাষা লিখছি যে একটি পরিবেশে মানিয়ে চলতে গিয়ে জীবের দৈহিক পরিবর্তন ঘটে, ঠিক আছে, দৈহিক পরিবর্তন ঘটে, ফলে একই প্রজাতির জীবের মধ্যে দুটি জীবের মধ্যে পার্থক্য দেখা যায়, ঠিক আছে, ফলে একই প্রজাতির জীবেদের মধ্যে অমিলের সৃষ্টি হয়, অমিল গঠনের সৃষ্টি হয়। অমিল গঠন মানে দেহের মধ্যে অমিল দেখা দিবে, একই রকম হবে না। দেখা গেল কোন প্রজাতির জীব ট্যাংটা হচ্ছে সরু, অন্য প্রজাতির একই প্রজাতির জীব কিন্তু ট্যাংটা হচ্ছে মোটা, তাহলে আলাদা হয়ে গেল না। একই প্রজাতির জীবের সিং বার হচ্ছিল, আবার দেখছে সিং আসছে না। একই প্রজাতির জীবের লেজ আসছিল, ওই একই প্রজাতির জীবের লেজ নাই পরের জীবে, তাহলে একদম আলাদা হয়ে গেল, প্রকরণ হয়ে গেল, ভ্যারিয়েশন। অমিল গঠনের সৃষ্টি হয় আর এটা কিসের জন্য হয়? পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে জীব দেহের পরিবর্তন হয়ে যায়। একটা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যখন মেনে চলবা, তুমি যদি আজ থেকে শুরু করো, দেওয়ালে যদি ঘুষি মারতে শুরু করো, তো তোমার 1 বছর পরে কি হবে? শরীরের হাতটা খুব স্ট্রং হয়ে যাবে। এবার তুমি যদি মানুষের বুকে এক কিল মারো, তো সে ভাববে যে কি যেন পাথরের কিলাই দিলে, বুঝতে না, তো এরকম মনে হবে। একে প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। যেমন আজকে ধরো আমার লেখা প্র্যাকটিস করে করে হাতের স্পিড বেড়ে গেছে, ফটাফট লিখতে পারছি। প্রথমে আমার ছল্লি বেড়াতো, ঠিক আছে, এটা চলে যেত। দেখো কত স্পিড লিখতে পারছি, তো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচনে আমরা দেখতে পাবো, প্রাকৃতিক নির্বাচন মানে হচ্ছে একটি পরিবেশে, ঠিক আছে, একটি পরিবেশে বসবাসকারী জীবদের মধ্যে যে জীব পরিবেশের প্রতিকূলতাকে তোমার সাইড থেকে জিজ্ঞাসা করবা। তাহলে একটি পরিবেশের বসবাসকারী জীবদের মধ্যে যে জীব পরিবেশের প্রতিকূলতাকে মানিয়ে বেঁচে থাকতে পারবে, ঠিক আছে, বেঁচে থাকতে পারবে, সেটিকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়।
মানে প্রকৃতির দ্বারাও নির্বাচন হলো, যে প্রকৃতিকেও মানিয়ে চলতে পারছে, প্রকৃতির দ্বারা নির্বাচন, সেটিকে প্রাকৃতিক নির্বাচন। এগুলো আমার নিজের ভাষায়। এটাও হচ্ছে ডারউইনের মতবাদ। ঠিক আছে, 5টা মতবাদ হয়ে গেছে। আর একটা মতবাদ তুমি লিখতে পারো নতুন প্রজাতির উৎপত্তি। ঠিক আছে, তুমি লিখতে পারো যে ক্রমান্বয়ে বিকাশের ফলে জীবের দেহের পরিবর্তন হয়ে নতুন প্রজাতির উৎপত্তি হয়। তোমরা লিখে নিও তাহলে। ঠিক আছে, এটা আজ পর্যন্ত এখানে থাকলো, ক্লাস শেষ।